অত্যন্ত প্রভাবশালী ও পরিচিত একটি নাম। উদ্যোক্তা হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল মেধা, পরিশ্রম ও সংগঠক সুলভ দক্ষতার ওপর ভর করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৮০ দশকে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার সঙ্গে যুক্ত হন। তখন তার নিজের তেমন কোনো বড় পুঁজি না থাকলেও নথিপত্র ব্যবস্থাপনা, সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় এবং বিভিন্ন উদ্যোক্তাকে এক ছাতার নিচে আনার দক্ষতার কারণে অল্প সময়ে তিনি আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হন। অনেক শিল্পপতি ও ব্যবসায়ী তাকে বিশ্বাস করে অর্থ ধার দেন এবং সেই অর্থ দিয়েই একের পর এক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই বিশ্বাসের উপর দাঁড়িয়েই এম এ খালেক বেসরকারি খাতের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ১ ডজনেরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রাইম ব্যাংক পিএলসি গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিভিন্ন সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রায় সব গুরুত্বপূর্ণ পদেই তিনি দায়িত্ব পালন করেছেন। প্রাইম ব্যাংকের পাশাপাশি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার ইস্ট ফাইন্যান্স, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, গ্যাটকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান সহ বহু কোম্পানির উদ্যোক্তা ও মালিকানার সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে। একসময় রাজধানীর গুলশান ও বাড়িধারায় তার একাধিক বিলাসবহুল বাড়ি, দামি গাড়ির বহর এবং দেহরক্ষী বেষ্টিত চলাফেরা ছিল পরিচিত দৃশ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই উত্থানের ভেতরেই জন্ম নেয় পতনের বীজ। সংশ্লিষ্ট সূত্র ও ব্যবসায়িক অংশীদারদের ভাষ্য অনুযায়ী ২০১০ সালের পর এম এ খালেকের আচরণ ও কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন আসে। যেসব প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান বা নীতি নির্ধারণী পদে ছিলেন, সেখান থেকেই একের পর এক অর্থ বের করে নেওয়ার অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যক্তিগত স্বার্থে ব্যবহার, ঋণের অর্থ ফেরত না দেওয়া এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ক্রমেই স্পষ্ট হতে থাকে। দুদক সহ বিভিন্ন সংস্থার তদন্তে বেরিয়ে আসে ১০টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১,৫০০ কোটি টাকার মতো অর্থ বের করে নিয়েছেন তিনি। পাশাপাশি তার মালিকানাধীন কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া শত শত কোটি টাকার ঋণও অনাদায়ী থেকে যায়। অভিযোগ বাড়তে থাকায় এম এ খালেক দেশের বাইরে স্থায়ী হওয়ার পথ খুঁজতে শুরু করেন। জানা যায়, স্ত্রী ও সন্তানরা আগেই কানাডায় বসবাস শুরু করেন এবং সেখানেই তিনি নিজের বিপুল সম্পদ গড়ে তোলেন। দেশে যখন একের পর এক মামলা হতে থাকে, তখন তিনি কানাডায় স্থায়ী হতে চেয়েছিলেন, কিন্তু আইনি জটিলতা ও অন্যান্য কারণে কানাডা কর্তৃপক্ষ তাকে গ্রহণ করেনি। বাধ্য হয়ে দেশে ফিরতে হয় তাকে। দেশে ফিরে আসার পর দুদক ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় তার বাড়ি, গাড়ি সহ বেশিরভাগ সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। একসময় যে মানুষটি রাজধানীর অভিজাত এলাকায় দাপটের সঙ্গে বসবাস করতেন, তিনি ধীরে ধীরে নিঃস্ব ও একঘরে হয়ে পড়েন। ২০১৮ সালের পর বিভিন্ন প্রতিষ্ঠানে তার অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। একে একে দায়ের হয় মামলা। চলতি বছরের নভেম্বরে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান এম এ খালেক। রমনা থানায় দায়ের করা একটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন। কারাগারে থাকার সময়ই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ৬ ডিসেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১৩ ডিসেম্বর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর খুব একটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়নি। সবচেয়ে করুণ দিক হলো, জীবনের শেষ সময়ে তার পাশে ছিলেন না স্ত্রী কিংবা সন্তানরা। তারা কানাডায় অবস্থান করায় কারা কর্তৃপক্ষের কাছ থেকে এম এ খালেকের মরদেহ গ্রহণ করেন তার ভাতিজা কবির হোসেন। তাকে কোথায় সমাহিত করা হয়েছে সে তথ্যও জানা যায়নি। একসময় যাকে ঘিরে ছিল প্রভাবশালী মহলের আনাগোনা, সেই মানুষের মৃত্যু সংবাদও তেমন কোনো আলোচনার জন্ম দেয়নি। এম এ খালেকের কর্মকাণ্ড খুব কাছ থেকে দেখা উদ্যোক্তারা মনে করেন তার জীবন উদ্যোক্তাদের জন্য একটি বড় সতর্কবার্তা। ইস্ট কোস্ট গ্রুপের কর্ণধার আজম জে চৌধুরীর মতে, এম এ খালেক একজন দক্ষ সংগঠক হলেও উদ্যোক্তাদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ কেউ দীর্ঘদিন ভোগ করতে পারে না। আর সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর ভাষায়, ক্ষমতাশালী অনেক মানুষকেই জীবদ্দশায় কর্মফলের প্রায়শ্চিত্ত ভোগ করতে দেখা গেছে, কিন্তু সমাজ সেই শিক্ষা নিতে পারছে না। এম এ খালেকের মৃত্যুর ঠিক আগে কারাগারেই মারা গেছেন হলমার্ক গ্রুপের তানভীর মাহমুদ। একসময় রাজকীয় জীবনযাপন করা এই দুই প্রভাবশালী ব্যবসায়ীর পরিণতি যেন একই বার্তা দেয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এম এ খালেকের জীবন তাই শুধু একজন উদ্যোক্তার উত্থান পতনের গল্প নয়, বরং দেশের ব্যাংক ও আর্থিক খাতের জন্য একটি কঠিন শিক্ষা ও সতর্ক সংকেত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।